তো আজকে আমাদের আলোচনার টপিক রয়েছে জিওমরফোলজি থেকে ওয়েদারিং বা আবহবিকার। তো আবহবিকার শুরু করা যাক। কি কি রয়েছে দেখে নেওয়া যাক। স্লাইডটা একটু বড় রয়েছে, একটু টাইম লাগবে, তো ধৈর্য ধরে সমস্ত ভিডিওটা দেখবেন। প্রথমে যে রয়েছে আবহবিকারের সংজ্ঞা বা আবহবিকার আমরা কাকে বলবো। এর সংজ্ঞাতে বলা হয়েছে যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানসমূহের দ্বারা ভূপৃষ্ঠ কিংবা উপপৃষ্ঠের শিলাসমূহ যান্ত্রিক ও রাসায়নিক এবং জৈবিকভাবে চূর্ণ-বিচূর্ণ অথবা বিয়োজিত হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে ওই স্থানেই অবস্থান করে, তাকে আমরা আবহবিকার বলবো। সহজভাবে বলতে গেলে আবহবিকার প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো, যেমন বৃষ্টিপাত হতে পারে, উষ্ণতা হতে পারে, আর্দ্রতা হতে পারে, এই সমস্ত উপাদানগুলোর প্রভাবে শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে সেই স্থানেই অবস্থান করবে। সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে আবহবিকার, অর্থাৎ শিলাচূর্ণগুলো কিন্তু সেখানে স্থান পরিবর্তন করবে না। এর অনেকগুলো নাম রয়েছে, বিকল্প নাম, সেক্ষেত্রে আমরা দেখে নেব। ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠের শিলাস্তর আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই কারণে এটাকে আবহবিকার বলা হয়। কারণ আবহবিকার শব্দটাই এসছে ওয়েদার বা ওয়েদার থেকে ওয়েদারিং এই শব্দটা এসছে। আর এছাড়া হচ্ছে এখানে যেহেতু শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তাই সেই কারণে এটাকে শিলা বিকারও বলা হয়। এরপর এর বৈশিষ্ট্য দেখে নেবো, যে জেনারেল যে সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাজাত পদার্থগুলো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে সেইখানেই অবস্থান করে বা সেই স্থানেই থাকে, অন্যত্র অপসারিত হয় না। তাই এটাকে ইনসিটু প্রক্রিয়া বলা হয় বা স্ট্যাটিক প্রক্রিয়াও বলা হয়, কারণ এখানে সেই স্থানেই থাকছে, স্থান পরিবর্তন হচ্ছে না রেগোলিথ গুলোর। কি রয়েছে, আবহবিকারের ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে না। আবহবিকারের ফলে শিলা চূর্ণগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পর সেই স্থানে অবস্থান করায় ভেতরের শিলাস্তর কিন্তু উন্মুক্ত হয়ে যায় না। আবহবিকার একটি সৃজনমূলক প্রক্রিয়া এবং এটা খুব ধীরে ধীরে ঘটে। আবহবিকারের ফলে শিলার মূল বৈশিষ্ট্য, যেমন শিলার গঠন, খনিজের বিন্যাস প্রভৃতি ইত্যাদির ব্যাপক পরিবর্তন ঘটে। কিন্তু সব ক্ষেত্রে নয়। যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কি হয়, শিলা খণ্ড বিখণ্ড হয়ে সেই স্থানেই থাকে যে পড়ে, সেই যান্ত্রিক আবহবিকারের খণ্ড বিখণ্ড শিলাখণ্ডগুলোর কিন্তু বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মূল শিলাটা যে বৈশিষ্ট্য থাকে খণ্ড বিখণ্ড রেগোলিথগুলোরও বৈশিষ্ট্য একই থাকে। এরপর যেটা রয়েছে, আবহবিকার একটি স্থির পদ্ধতি বা স্ট্যাটিক প্রসেস। বিয়োজিত শিলাচূর্ণ কাছেই পড়ে থাকে বা স্থানচ্যুত হয় না, সেই স্থানেই অবস্থান করে। ক্ষয়ীভবনের সংজ্ঞা একটু দেখে নেব। ক্ষয়ীভবনে বলা হয়েছে প্রবাহমান নানা প্রাকৃতিক শক্তি, যেমন নদী হতে পারে, জলস্রোত হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, হিমবাহ হতে পারে, এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা আবহবিকারের ফলে শিলা যে চূর্ণ বিচূর্ণ হয়েছে বা রেগোলিথ সৃষ্টি করেছে, সেই রেগোলিথ গুলো যখন সেই স্থান থেকে অন্যত্র অপসারিত হবে, তখন সেটাকে আমরা ক্ষয়ীভবন বলবো। বৈশিষ্ট্য কি রয়েছে, এক্ষেত্রে নদী প্রবাহ, জলস্রোত এগুলো এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সেই রেগোলিথ গুলোকে অপসারণ ঘটাতে সাহায্য করে। ক্ষয়ীভবনের ফলে চূর্ণকৃত শিলা অন্যত্র স্থানান্তরিত হয়, এক স্থানে থাকে না, অর্থাৎ ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ যুক্ত। যেহেতু স্থান পরিবর্তন হচ্ছে, তাই এটা অপসারণ যুক্ত। ক্ষয়ীভবনের ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে, অর্থাৎ ক্ষয়ীভবনের ফলে কি হচ্ছে, রেগুলিত সেই স্থান থেকে অপসারিত হয়ে গেলে নিচের শিলাস্তর বাইরে উন্মুক্ত হয়ে পড়ে, অর্থাৎ শিলাস্তরের উন্মুক্তকরণ ঘটে বা নগ্ন হয়ে পড়ে শিলাস্তর। এটি একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া এবং খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়, অর্থাৎ ক্ষয়ীভবন একটু গতি বেগে বা খুব দ্রুত সম্পন্ন হয়। ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটলেও শিলার রাসায়নিক পরিবর্তন, যেমন গঠন, খনিজের বিন্যাস প্রভৃতি ইত্যাদির পরিবর্তন ঘটে না। আচ্ছা, ক্ষয়ীভবন হলো একটি গতিশীল পদ্ধতি। ক্ষয়কার্যের বহনের মাধ্যমে ক্ষয়ীভূত পদার্থ দূর দূরান্তরে স্থানান্তরিত হয়, এটা একটা ডাইনামিক প্রসেস। এখানে একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে, গ্রাফিক্সের সাহায্যে আমরা ক্ষয়ীভবন কিভাবে, ওই আবহবিকার কিভাবে সংঘটিত হচ্ছে সেটা দেখে নেব। তো এখানে দেখা যাচ্ছে যে একটা শিলাখণ্ড রয়েছে, সেখানে সূর্যের তাপ শিলাখণ্ডের উপর পড়ছে দিনের বেলাতে, এবং কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টিপাত শুরু হয় এবং সেই শিলাস্তর শীতল হয়ে পড়ে। পরের দিন আবার সেখানে সূর্য ওঠে এবং তাপমাত্রা আবার পড়তে থাকে। এভাবে ক্রমান্বয়ে শিলাস্তর, একটা শিলাখণ্ড শীতল এবং উষ্ণ হতে থাকে এবং তার মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। ফাটল সৃষ্টি হওয়ার পর সেই ফাটলগুলো কি হচ্ছে, চূর্ণ বিচূর্ণ বা খণ্ড খণ্ড হয়ে গিয়ে রেগোলিথ সৃষ্টি করছে। এরপর রেগোলিথ সৃষ্টি হয়ে যাওয়ার পর সেটা ধীরে ধীরে কি হবে, সেখানে অবস্থান করবে। পরবর্তীকালে সেই রেগোলিথ গুলো অন্যত্র অপসারিত হয়ে গেলে সেটা ক্ষয়ীভবন হবে। এখানে গ্রাফিক্স এর মাধ্যমে সেটাই দেখানো হয়েছে। এই রেগোলিথ উৎপন্ন হয়ে গেল এবং রেগোলিথ উৎপন্ন হয়ে যাওয়ার পর সেটা সেখান থেকে স্থান পরিবর্তন করে, যেটা মূলত আমাদের আবহবিকার, তারপর ক্ষয়ীভবন সংঘটিত হচ্ছে। নেক্সট, পরের যে স্লাইডে রয়েছে দেখা যাক কি রয়েছে। হ্যাঁ, এরপর যেটা রয়েছে আমাদের নগ্নীভবন বলতে কি বোঝো, ডেনুডেশন বলতে কি বুঝি আমরা। তো এখানে কি, ল্যাটিন শব্দ ডেনুডার থেকে এই শব্দটা এসছে, যার অর্থ হচ্ছে টু লে বেয়ার বা অনাবৃত থাকা বা আনকাভার, অর্থাৎ অনাবৃত হয়ে যাওয়া, ডেনুডেশন শব্দের অর্থ।
সংজ্ঞা আকারে আমরা কি বলবো, যে আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠস্থ শিলাস্তরের উপরিভাগের ক্ষয়ীভূত অংশ বিচ্ছিন্ন হয়ে অন্যত্র অপসারিত হয়ে গেলে এবং নিচের অংশ যদি বাইরে উন্মুক্ত হয়ে পড়ে, তখন তাকে আমরা বলবো নগ্নীভবন, অর্থাৎ ভেতরের শিলাস্তর বাইরে উন্মুক্ত হয়ে পড়ে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে, ভূমিভাগের নিম্নের শিলা বাইরে উন্মোচন ঘটে। আচ্ছা, ভূমিভাগের মূল বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। আর রয়েছে নতুন নতুন শিলার আত্মপ্রকাশ ঘটে। এটি একটি এক্সিটু প্রসেস, যেহেতু এখানে স্থান পরিবর্তন ঘটছে এবং স্থান পরিবর্তন হওয়ার ফলে সেখানে নিচের শিলাস্তর উৎপন্ন বেরিয়ে আসছে, সেই জন্য এটা ইন সিটু নয় কিন্তু। আচ্ছা, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সর্বাধিক হয় এবং মরুভূমিতে সর্বনিম্ন হয়। শিলাবিকার মানে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস অপসারণ, এটা সমানই হচ্ছে নগ্নীভবন। আবহবিকারের ফল ক্ষয়ীভবন এবং অপসারণ, এই তিনটের মিলিত রূপ হচ্ছে নগ্নীভবন। আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য যদি থাকে, পার্থক্য কিছু রয়েছে, আমরা পার্থক্যগুলো দেখে নিই। যে আবহবিকার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়াকে আবহবিকার বলছি আমরা। এখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান বহিঃস্থ প্রাকৃতিক শক্তির দ্বারা সেই শিলা চূর্ণ বাইরে স্থানান্তরিত হলে বা অপসারিত হলে সেটা আমরা ক্ষয়ীভবন বলছি। এখানে নিয়ন্ত্রণ বলতে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, সূর্যতাপ, এগুলো নিয়ন্ত্রণ করছে। এদিকে নদী, হিমবাহ, সমুদ্র প্রভৃতি এগুলো নিয়ন্ত্রণ করছে। অবস্থান, এতে আবহবিকারগ্রস্ত শিলাস্তর সেইখানেই অবস্থান করে বা কাছেই অবস্থান করে, আর এক্ষেত্রে দূরে অবস্থান করে, অর্থাৎ অপসারণ ঘটে। এখানে ভূমিরূপের পরিবর্তন হয় ধীরে ধীরে, এটাতে ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত। এতে পদার্থের স্থানান্তর হয় না বলে এটি স্থৈতিক প্রক্রিয়া, এখানে পদার্থের স্থানান্তর হয় বলে এটা গতিশীল প্রক্রিয়া। এখানে রাসায়নিক, যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে প্রাকৃতিক শক্তি জীবজগৎ মানবিক কার্যাবলীর জন্য সম্পন্ন হয়। এক্ষেত্রে শিলাস্তরের উচ্চতা প্রায় একই থাকে, পরিবর্তন খুব একটা হয় না। এক্ষেত্রে শিলাস্তরের কিন্তু উচ্চতার পরিবর্তন ঘটে। ভূমিরূপ ভাস্কর্যের প্রথম প্রক্রিয়াগত অবস্থা, এটা ভূমিরূপ ভাস্কর্যের পরবর্তী অবস্থা। ইহা ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে। আর আবহবিকার ছাড়াও কিন্তু ক্ষয়ীভবন হতে পারে। এরপরে যেটা রয়েছে, যে আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো আমরা একটু দেখে নেবো। আবহবিকারের যে প্রক্রিয়া রয়েছে, আবহবিকারকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি যান্ত্রিক আবহবিকার, একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার এবং একটা হচ্ছে জৈবিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারে আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন উষ্ণতার তারতম্যজনিত উষ্ণতার তাপ পরিবর্তনের ফলে স্বল্পমোচন হয়, স্পষ্টচ্ছায় বিচ্ছিন্নকরণ হয়, ক্ষুদ্র কণা বিচরণ হয়, গণ্ডশিলা বিদারণ হয়, ময়লার সংস্পর্শজনিত আবহবিকার ঘটে, এছাড়াও খণ্ডীকরণ ঘটে। ঠিক আছে? এবং যদি ক্যালাস গঠনজনিত হয় তাহলে সেক্ষেত্রে তুহিন খণ্ডীকরণ ঘটে, লবণের ক্যালাস গঠন ঘটে এবং কলিকরণ ঘটে। আর চাপ হ্রাসজনিত দুটো হয়, একটা হচ্ছে সিটিং এবং একটা হচ্ছে স্প্যালিং। এদিকে রাসায়নিক আবহবিকারের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন অক্সিডেশন বা জারণ, তারপর হচ্ছে বিজারণ, তারপর হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন, জলযোজন বা হাইড্রেশন, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস, দ্রবণ বা সলিউশন এবং যেটা রয়েছে চিলেশন। এগুলো হচ্ছে যান্ত্রিক রাসায়নিক আবহবিকার। এবং জৈবিক আবহবিকার দুটো ভাগ, একটা হচ্ছে জৈব যান্ত্রিক এবং একটা হচ্ছে জৈব রাসায়নিক। তো এইগুলো হচ্ছে আমাদের আবহবিকারের মূল ভাগ। এরপর ডিটেলস এগুলো প্রতিটা একটা একটা করে আলোচনা করা রয়েছে। তো যান্ত্রিক আবহবিকার আমরা কাকে বলবো? যান্ত্রিক আবহবিকার হচ্ছে সংজ্ঞাতে বলা রয়েছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এই সমস্ত প্রভাবে তখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সেই মূল শিলার ধর্ম অপরিবর্তিত থাকবে, সেটাই হচ্ছে যান্ত্রিক আবহবিকার। এখানে মূল শিলার ধর্ম পরিবর্তন ঘটে না, তাই এটাকে ভৌত আবহবিকারও বলা হয়। এটা ৬টা প্রক্রিয়ায় ঘটে থাকে মূলত, যে ক্যালাস গঠন, কলয়েড উৎপাদন, এই প্রক্রিয়াগুলো রয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে বলতে ইহা সশব্দে ঘটে, অর্থাৎ এই আবহবিকারের সশব্দে হবে। আর অন্য এই আবহবিকার সশব্দে ঘটে। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে শিলার খনিজ গঠন, খানিজের প্রভেদের মাত্রাও ভিন্ন হয়। আচ্ছা, উষ্ণতার প্রসর যেখানে বেশি সেখানে এটা বেশি দ্রুত হবে। আঞ্চলিকতা বলতে উষ্ণ, শীতল মরু অঞ্চল, মরুপ্রায় অঞ্চল এবং শীতল জলবায়ু অঞ্চলে এটা লক্ষ্য করা যায়। আচ্ছা, ভূমিরূপ সমূহ এই স্ক্রিট, এলাচ, ফ্যালসেনমিয়ার, গম্বুজ, ইনসেলবার্গ, মরু ভার্নিস, এই সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে, যে ভূমিরূপগুলো আমরা ডিটেলসে পরে আরো আলোচনা করব। যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ বলতে, যেটা হচ্ছে উষ্ণতার তারতম্যজনিত কারণে স্বল্পমোচন, প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ, ক্ষুদ্র কণা বিসরণ, গণ্ডশিলা বিদারণ, ময়লার সংস্পর্শজনিত আবহবিকার, খণ্ডীকরণ, এগুলো রয়েছে উষ্ণতার পরিবর্তনের জন্য। ক্যালাস গঠনের জন্য যেগুলো হয় সেগুলো হচ্ছে তুহিন খণ্ডীকরণ, লবণের ক্যালাস গঠন, কলিকরণ এবং চাপের হ্রাসজনিত কারণে যেটা হয়, একটা হচ্ছে সিটিং এবং একটা হচ্ছে স্পেলিং। এগুলো হচ্ছে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ। এরপরে প্রতিটা একটা একটা করে ভাগ আমরা দেখে নেব। প্রথম যেটা রয়েছে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ বা বিচ্ছিন্নকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন। তো এটা কিভাবে হয়? সংজ্ঞাতে দেওয়া রয়েছে কি, যে শিলা তাপের কুপরিবাহী হওয়ায় শিলার উপরের স্তর এবং নিচের স্তরের মধ্যে তাপমাত্রার অসম সংকোচন এবং প্রসারণ ঘটে। ফলে শিলার মধ্যে আভ্যন্তরীণ পীড়ন হয় এবং ফলস্বরূপ উপর নিচে শিলাস্তরের মধ্যে উলম্ব এবং অনুভূমিক ফাটল সৃষ্টি হয়, যার দ্বারা কি হয়, সেই ফাটল বরাবর শিলাগুলো চৌকাকারে বিচ্ছিন্ন থাকে এক একটা খণ্ড। তো এটাকে এই জন্য চৌকাকার খণ্ডীকরণ বলা হয়।
এর অন্য অনেকগুলো নাম আছে। এখানটায় খন্ড খন্ড ভাবে মূল শিলা খন্ড খন্ড ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বলে একে প্রস্থচ্ছেদ খণ্ডীকরণ বলা হয়। চৌকাকারে বিচ্ছিন্ন হয় বলে এটাকে চৌকাকার খণ্ডীকরণ বলা হয়। তাপের পরিবর্তনের জন্য হয় বলে একে তাপীয় পীড়ন আবহবিকারও বলা হয়। আচ্ছা, বৈশিষ্ট্য কি রয়েছে? এটা অসমসত্ব শিলায় বেশি কার্যকরী হয়। দৈনিক এবং ঋতুভিত্তিক উষ্ণতার প্রসর বেশি সেখানে লক্ষ্য করা যায়। গ্রানাইট শিলায়ও লক্ষ্য করা যায়। এছাড়া এই প্রক্রিয়ার দ্বারা শিলা চৌকাকারে বিভক্ত হয়, সেজন্য এটাকে চৌকাকার খণ্ডীকরণ বা পিণ্ড বিসরণও বলা হয়। আর যদি চৌকাকার না হয়ে বিভিন্ন কোণ আকৃতির হয় তাহলে সেটাকে কৌণিক বিসরণ বা অ্যাঙ্গুলার ডিসইন্টিগ্রেশন বলা হয়, যেটা মূলত উষ্ণ মরু অঞ্চলে সাহারা, কালাহারি প্রভৃতি মরু অঞ্চলে লক্ষ্য করা যায়। এই যে ছবিতে দেখা যাচ্ছে যে উলম্ব ফাটল এবং অনুভূমিক ফাটল সৃষ্টি হয়েছে বড় সেখান থেকে বড় বড় খণ্ডের আকারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরে যেটা রয়েছে কি, স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় গ্রানাইট জাতীয় সমসত্ব শিলায় আগ্নেয় শিলার উপরের স্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায়, সেটা হচ্ছে স্বল্পমোচন। কিভাবে হয়? পদ্ধতি প্রধানত মরু অঞ্চলে সমসত্ব ও সমকেন্দ্রিক যে স্তরযুক্ত কুপরিবাহী আগ্নেয় শিলার উপরের স্তর দিনের বেলায় খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, নিচের স্তর সেই পরিমাণে উত্তপ্ত হতে পারে না, ফলে উপরের স্তর উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে যায়, নিচের স্তর কিন্তু প্রসারিত হতে পারে না তত পরিমাণ। আবার রাত্রিবেলা তাপমাত্রা কমে যাওয়ার ফলে উপরের স্তর সংকুচিত হতে থাকে। তো এইভাবে কি হয়, অসম সংকোচন ও প্রসারণের ফলে শিলাস্তরের উপরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলে যেতে থাকে, যেটাই স্বল্পমোচন নামে পরিচিত। এটা গ্রানাইট এবং নিচ শিলায় সবচেয়ে বেশি হয়, সমসত্ব শিলায় সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, এবং বিচ্ছিন্ন হয়ে সেখানেই পদার্থগুলো পড়ে থাকে। আর যেটা রয়েছে গোলাকার ভূমিরূপ গড়ে তোলে, যেমন জয়চণ্ডী পাহাড় এটার উদাহরণ। আহ, এই জন্য এটাকে গোলাকৃতি বা উপগোলাকৃতি আবহবিকারও বলা হয়, কারণ গোলাকার ভূমিরূপ গড়ে তোলে। আচ্ছা, এটা সশব্দে হয়, একে অনিয়ন ওয়েদারিংও বলা হয়, পেঁয়াজের খোসার মতো খসে যায় সেজন্য অনিয়ন ওয়েদারিংও বলা হয়। জয়চণ্ডী পাহাড়ে দেখা যায়, বিভিন্ন মরু অঞ্চলে, আমাদের থর মরুভূমি হতে পারে, ছোট্টনাগপুর মালভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। এই ছবি দেখা যাচ্ছে যে পেঁয়াজের খোসার মতো উপরের স্তর খুলে যাচ্ছে ধীরে ধীরে। পরে যেটা রয়েছে ক্ষুদ্র কণা বিসরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, এটা হচ্ছে কি, যে অসমসত্ব শিলা, যেখানে যে আবহবিকারের অসমসত্ব শিলা বা বিষমসত্ব শিলার মধ্যে কি হয়, সেগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়? যে তাপমাত্রার অসম বন্টন, যেহেতু শিলা স্তরটা বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা গঠিত, ফলে তাদের তাপ গ্রহণ করার ক্ষমতা সবার সমান নয় এবং উত্তপ্ত হওয়ার ক্ষমতাও সবার সমান নয়। এর ফলে কি হয়, তাদের মধ্যে তাপমাত্রা জনিত পার্থক্য লক্ষ্য করা যায় এবং শিলাস্তরগুলো সশব্দে আওয়াজ করে, বন্দুকের গুলি ছোড়ার আওয়াজ মতো আওয়াজ করে কিন্তু ফেটে যায়। সেটাকে বলা হচ্ছে কি, ক্ষুদ্রকণা বিচরণ। মরু অঞ্চলে সূর্যাস্তের পর পিস্তল থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ করে এটা ফেটে যায়। মরু এবং মরুপ্রায় অঞ্চলে এই প্রক্রিয়া সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং সেই প্রক্রিয়া এখানে বালি উৎপন্ন হয়। দৈনিক এবং ঋতুভিত্তিক উষ্ণতার প্রসার এটা হতে সাহায্য করে। এটা বিভিন্ন মরু অঞ্চলে দেখা যায়, পেরু, মধ্য অস্ট্রেলিয়া বা আমাদের থর মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। এই ছবিতে দেখা যাচ্ছে শিলাস্তরের মধ্যে বিভিন্ন পদার্থ একই সাথে মিশে রয়েছে এবং সেই অংশগুলো কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নেক্সট যে রয়েছে গন্ডশিলা বিধারণ বা বোল্ডার ক্লেভিং। বোল্ডার ক্লেভিং কি সংজ্ঞাতে কি বলা রয়েছে? যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় পর্বতের পৃষ্ঠদেশে অবস্থিত বোল্ডারের ওপরের অংশ নিচের অংশ থেকে অধিক সংকুচিত ও প্রসারিত হয়ে উভয়ের সংযোগস্থলে অসমান পীড়ন ও ফাটল সৃষ্টি হয় এবং অবশেষে উপরের অংশটি নিচের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে একে গন্ডশিলা বিধারণ বলা হয়। অর্থাৎ মেন কথা হচ্ছে এখানে বড় বড় শিলা বা বড় বড় বোল্ডারের মতো অংশ ভেঙে পড়ে, অর্থাৎ শিলাস্তরের সংযোগস্থল বরাবর ফাটল সৃষ্টি হয় এবং বড় বড় শিলার খণ্ড বা বোল্ডার বিচ্ছিন্ন হয়, সেটাই বোল্ডার বা গন্ডশিলা বিতরণ বলা হচ্ছে। বিভিন্ন পার্বত্য অঞ্চলে এটা লক্ষ্য করা যাবে, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে সেগুলো স্থান পরিবর্তন হয়। গ্রানাইট ব্যাসল্ট শিলায় এটা লক্ষ্য করা যায়, বিভিন্ন অস্ট্রেলিয়া মরুভূমি অঞ্চল, স্যান্ডি মরুভূমিতে দেখা যায়। এই যে এইভাবে বড় বড় বোল্ডারের আকারে কি হয়, শিলাস্তর একটার থেকে আরেকটা বিচ্ছিন্নতা থাকে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে খণ্ডীকরণ বা স্যাটারিং। এটা কি, যে অধিক উষ্ণ মরু অঞ্চলে হঠাৎ হালকা বৃষ্টি হলে প্রচন্ড উত্তপ্ত শিলাস্তরের ওপরের অংশ তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে শিলার ফাটল সৃষ্টি হয় এবং শিলাস্তর ফাটল বরাবর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরূপ যান্ত্রিক আবহবিকারকে খণ্ডীকরণ বলে। অর্থাৎ শিলাস্তর সূর্যের তাপে উত্তপ্ত হয়ে থাকে, তারপর হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলে সেই তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, ফলে তাপমাত্রার অসমতার জন্য বা তাপমাত্রার যে পার্থক্য সৃষ্টি হয় সেই কারণে শিলাস্তর ফাটল সৃষ্টি হয় এবং শিলাস্তরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার বেশি হয়, সেখানে শিলাখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়, কালাহারি মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। এরপর যেটা রয়েছে তুহিন খণ্ডীকরণ বা ফ্রস্ট ডিসইন্টিগ্রেশন, এটা পার্বত্য অঞ্চলে দেখা যায়, উচ্চ পার্বত্য অঞ্চলে। কিভাবে হয়, যে পার্বত্য অঞ্চলে আর্দ্রতা এবং শুষ্কতা জনিত অসম সংকোচন ও প্রসারণের জন্য শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হওয়াকে যান্ত্রিক যেটা তুহিন খণ্ডীকরণ বলে। কিভাবে হয়, যে দিনের বেলা বরফ গলে গিয়ে সেই বরফ গলা জল বা তুষার গলা জল শিলাস্তরের ফাটলের মধ্যে প্রবেশ করে যায়। এরপর রাত্রিবেলা সেই শিলাস্তরের ফাটলের মধ্যে প্রবেশ করা জল কি হয়, শীতল হয়ে বরফে পরিণত হয়। আর আমরা জানি যে বরফের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে সেই শিলাস্তরের গায়ে কি চাপ দেবে, চাপ বৃদ্ধি পাবে, ফলে শিলাস্তরের ফাটল বৃদ্ধি পায় এবং একসময় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটাই তুহিনী খণ্ডীকরণ।
এর বৈশিষ্ট্য বলতে শিলাস্তর ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায়, বিভিন্ন কোণাকার শিলাখণ্ড তৈরি হয়, বিশেষ করে যেগুলো টেলাস ক্রি এগুলো সৃষ্টি হয়। আচ্ছা, এটা গ্রানাইট অপেক্ষা পাললিক শিলায় সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। এই ছবি দেখা যাচ্ছে ফাটলের মধ্যে দিনের বেলায় জল প্রবেশ করে যাচ্ছে, সেই জল রাত্রিবেলা বরফ হয়ে যাচ্ছে এবং বরফ হয়ে যাওয়ার পরে সেই শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এরপর রয়েছে ময়লার সংস্পর্শে ভাঙন বা ড্রাট ক্র্যাকিং। এটা হচ্ছে যে শিলা মধ্যস্থতা বিভিন্ন ফাটলের মধ্যে ধুলো, বালি, ময়লা ইত্যাদি সঞ্চিত হলে অধিক তাপে সেই পদার্থগুলো প্রসারিত হয়ে যায় এবং প্রসারিত হওয়ার ফলে চাপ বৃদ্ধি করে এবং ভাঙন ঘটে শিলার। মানে আগেরটা ঠিক উল্টো। আগেরটা কি হচ্ছিল, শীতলতার জন্য বরফ হয়ে যাচ্ছিল, তারপর চাপ দিচ্ছিল। এক্ষেত্রে কি হবে, ময়লা, বালি এগুলো যা থাকছে বা তোমার বর্জ্য পদার্থ যা থাকছে সেগুলো তাপের ফলে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং চাপ বৃদ্ধি করছে। ফলে ফাটল সৃষ্টি হচ্ছে। সেটা ড্রাট ক্র্যাকিং বলা হয়। এর বৈশিষ্ট্য ইয়ে সশব্দে ঘটে, উৎপন্ন শিলাচূর্ণ বিভিন্ন আকারের হয়। শিলাচূর্ণগুলো বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয় বলে এই প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ হয়। আচ্ছা, উদাহরণ হিসেবে দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে এটা দেখা যায়। লবণ আবহবিকার বা লবণ শিলাবিকার সল্ট ওয়েদারিং কি, উপশুষ্ক বা উপকূল অঞ্চলে ভৌমজলের দ্রাব্য লবণ কৌশিক প্রক্রিয়ায় উপরে উঠে আসে এবং বাষ্প হয়ে লবণের স্ফটিক গঠন করে। কি হয়, শিলাস্তরের ফাটলের মধ্যে এই লবণ স্ফটিক ও সঞ্চিত হয়ে প্রচন্ড চাপের সৃষ্টি করে এবং একসময় শিলা বিচ্ছিন্নভাবে ঘটে এবং শিলা লবণ আবহবিকা নামে পরিচিত। যা মানে শিলাস্তরের মধ্যে লবণযুক্ত জল প্রবেশ করলো হয়তো, তারপর জল বাষ্পীভূত হয়ে গেল, সেই লবণের ক্যালাস গঠন করলো এবং সেটা শিলাস্তর ফাটিয়ে তোলে বা শিলাস্তরকে চূর্ণ বিচূর্ণ করে। এটা বেলে পাথরে অধিক ক্রিয়াশীল হয়, দেওয়ালে নোনা ধরে। আর যেটা রয়েছে কি, সমুদ্র উপকূলে মৌচাকের মতো ভূমিরূপ গড়ে তোলে এই লবণ শিলাবিকারের ফলে। মূলত ভারতের যোধপুর এবং আজমের অঞ্চলে দেখা যায়। এরপর যেটা রয়েছে কলিকরণ বা স্ল্যাকিং। স্ল্যাকিং কি, যে সমুদ্র উপকূলে জোয়ার ভাটা অথবা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে পর্যায়ক্রমে কোনো একটা অঞ্চল আর্দ্র এবং শুষ্ক হয়, তাহলে শিলাস্তর ফেটে যায়, একে কলিকরণ বলা হয়। মানে কোনো একটা অঞ্চল প্রতিনিয়ত শুষ্ক হচ্ছে, আবার আর্দ্র হচ্ছে, আবার শুষ্ক হচ্ছে, আবার আর্দ্র হচ্ছে, এভাবে চলতে থাকলে সেখানে শিলাস্তরে ফাটল সৃষ্টি হবে এবং শিলাস্তর টুকরো টুকরো হয়ে যাবে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, এতে শিলাপাত ঘটে, মানে শিলা স্খলিত হয় এক স্থান থেকে অন্য স্থানে। এটি আর্দ্রতার প্রভেদজনিত একটি যান্ত্রিক আবহবিকার। এখানে আর্দ্রতাই প্রধান মুখ্য ভূমিকা পালন করে। শিলাস্তরে অসময় টান ও পীড়নের সৃষ্টি হয়। আর উদাহরণ হচ্ছে অন্ধ্র উপকূলে দেখা যায়। চাপ মোচন আবহবিকার, চাপ মোচন বা চাপ হ্রাসের ফলে যে আবহবিকার ঘটে, সিটিং ওয়েদারিং যেটাকে বলা হচ্ছে, এটার দুটো ভাগ, যেটা হচ্ছে বিচূর্ণীকৃত শিলাচূর্ণ ক্ষয়ীভবনের প্রক্রিয়া অপসৃত হয়ে মহাদেশীয় হিমবাহ পশ্চাদাপন্ন করলে, মানে কোনো একটা অঞ্চলে হয়তো হিমবাহ ছিল, সেই হিমবাহ গলে গেল, বা উপরে কোনো চাপ ছিল, সেই চাপ যদি হ্রাস পায় তাহলে এর ফলে কি হবে, শিলা ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হবে, সেটাকে বলা হয় সিটিং আবহবিকার। তো এক্ষেত্রে যেটা ভাগ রয়েছে, চাই ভাঙর বা চাঙর ভাঙন বা স্প্যালিং। স্প্যালিং হচ্ছে কি, যখন কি হবে, এই চাপ হ্রাসের ফলে শিলা খন্ড খন্ড কণায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বা খন্ড খন্ড কণায় ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সেটা হচ্ছে স্প্যালিং। আর সিটিং বলতে যখন পাতের মতো বা সিট আকারে পাতের মতো উঠে যাবে বা ভেঙে যাবে, সেটা হচ্ছে সিটিং। দুটোর মধ্যে এটাই পার্থক্য। এরপর যেটা রয়েছে বৈশিষ্ট্য, এই সাধারণত খাড়া দেওয়াল থেকে প্রসারণ ফাটল ও সংকোচন বিভিন্ন ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল বরাবর শিলাচূর্ণ টুকরো টুকরো হয়ে যায় বা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আচ্ছা, এটা মূলত গ্রানাইট, চুনাপাথর এবং বেলে পাথরে দেখা যায়। এবার রয়েছে রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার যে বিষয়গুলোর মধ্যে যে ভাগগুলো আমরা আগে দেখেছি, সেই ভাগগুলো এখানে দেখে নেব। রাসায়নিক আবহবিকারের সংজ্ঞা হচ্ছে, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জল ও বিভিন্ন অম্লের প্রভাবে ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠের শিলাস্তর রাসায়নিকভাবেই স্বস্থানে বিয়োজিত হলে তাকে রাসায়নিক আবহবিকার বলে। এক্ষেত্রে কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয় না, শিলা বিয়োজিত হয়। প্রথমত ৭টা প্রক্রিয়া রয়েছে, সেগুলো হচ্ছে জারণ, বিজারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ, দ্রবণ, চিলেশন। এটা বৈশিষ্ট্য বলতে ইহা নিঃশব্দে হয়, এটা শব্দ হয় না। যান্ত্রিক আবহবিকারের কারণে শব্দ হয়, এখানে কিন্তু শব্দ হয় না। প্রধান খনিজ পরিবর্তন হয়ে গৌণ খনিজে পরিণত হয়, অর্থাৎ এখানে খনিজের পরিবর্তন ঘটে। আর শিলার আয়তন বৃদ্ধি পায় ও ফাটল দেখা যায়। মূলত আঞ্চলিকতা বলতে নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে এবং ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে এটা বেশি লক্ষ্য করা যায়। যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে, ডোরিকাস, চাচনতল, টর, গম্বুজ, মেডাস, হুডু, এই সমস্ত ভূমিরূপ কিন্তু গড়ে ওঠে। জারণ কি, ফরাসি শব্দ অক্সিডার বা অক্সিডাইজ, অর্থ দ্য গেইন অফ অক্সিজেন, এখান থেকে এসছে শব্দটা। আচ্ছা, শিলা মধ্যস্থ খনিজের সাথে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ বলে। বৈশিষ্ট্য বলতে, যে শিলা সালফেট, আয়রন, সামান্য কার্বনেট ও সিলিকেট জাতীয় খনিজ আছে সেখানে ইহা অধিক কার্যকরী হয়। পাইরক্সিন, অলভিন জাতীয় খনিজের উপর জারণ অধিক কার্যকরী। লোহায় মোর্চা পড়ে, লাল এবং হলুদ ছোপ পড়ে, এই প্রক্রিয়ায় পৃথিবীর সর্বত্র কার্যকরী হয়। লোহযুক্ত শিলায় ঘটে থাকে। একটা বিক্রিয়া দেওয়া আছে, 4Fe প্লাস 3H2O প্লাস O2 সমান 2Fe 2O3 বা প্লাস 3H2O। মানে এখানে লোহা যে মোর্চা পড়ে, অর্থাৎ অধিক শক্তিশালী লোহা থেকে কমজোরি লোহাতে পরিণত হয়, যেটা সেই ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে, সেই ধরনের ঘটনাটা এটা হচ্ছে জারণের। উদাহরণ হচ্ছে উৎকৃষ্ট ম্যাগনেটাইট নিকৃষ্ট লিমোনাইটে পরিণত হয়। বিজারণ প্রক্রিয়া কি, যে ল্যাটিন শব্দ রিডাকশন থেকে এসছে বা রেডিয়েক্টিভ থেকে এসছে, যেটা হচ্ছে রিস্টোরেশন অর দ্য লস অফ অক্সিজেন বলা হয়।
আচ্ছা, শিলারন্ধ্রগুলো অধিক জলপূর্ণ হলে বা জৈব পদার্থ অধিক বিয়োজনের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে অক্সিজেনে রূপান্তরিত হলে শিলার বিজারণ ঘটে। এটা হচ্ছে একটি জারণের বিপরীত প্রক্রিয়া। সাধারণত বায়ু প্রবাহহীন জলমগ্ন পরিবেশে এই প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। এরূপ লোহাযুক্ত শিলা থেকে অক্সিজেন বিযুক্ত হয়ে বলে খনিজের রং সবুজ বা ধূসর হয়ে যায়। প্রভাব: শিলার স্বাভাবিক কাঠিন্য হ্রাস পায়, শিলা মধ্যস্থিত খনিজগুলো নরম হয়ে পড়ে এবং সহজেই বিয়োজিত হয়। বিক্রিয়া দেওয়া রয়েছে Fe2O3 প্লাস H2 সমান 2FeO প্লাস H2O। অঙ্গার যোজন বা কার্বনেশন কি? অঙ্গার যোজন বা কার্বনেশন হচ্ছে শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে জল, কার্বন ডাইঅক্সাইডের সম্মিলনে রাসায়নিক বিক্রিয়া কার্বনের উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্গার যোজন বলে। বৈশিষ্ট্য বলতে মৃদু অম্ল উৎপন্ন হয়, শিলাদেহে পৃষ্ঠটানের সৃষ্টি হয়, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ সমৃদ্ধ শিলায় এটা বেশি কার্যকরী হয়। আর্দ্র ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। এর ফলে ডোলাইন, স্ট্যালাকটাইট, স্টালাগমাইট ইত্যাদি ভূমিরূপ গড়ে ওঠে। বিক্রিয়া বলতে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে যেটা H2O প্লাস CO2 সমান H2CO3। প্রথমে অ্যাসিড উৎপন্ন হলো অর্থাৎ কার্বনিক অ্যাসিড উৎপন্ন হলো, তারপরে H2CO3 প্লাস CaCO3 দিয়ে তারপর HCO3 তার হোল 2। এটা উদাহরণ চুনাপাথরের সঙ্গে কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করছে, অর্থাৎ কার্বনিক অ্যাসিড প্রথমে উৎপন্ন হলো, তারপর সেখানটা চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। জলযোজন কি বা হাইড্রেশন কি? ফরাসি শব্দ হাইড্রেট অথবা গ্রিক শব্দ হাইড্রো, এর অর্থ হচ্ছে ওয়াটার বা জল, সেখান থেকে এসছে শব্দটা। শিলা গঠনকারী খনিজে জলযুক্ত হয়ে পূর্বের খনিজ থেকে নতুন খনিজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে জলযোজন বলে। অর্থাৎ কোনো একটা খনিজের সঙ্গে জল মিশ্রিত হলে সেই শিলাটা পরিবর্তন হয়ে অন্য খনিজ উৎপন্ন করে, সেটাই হচ্ছে জলযোজন। বৈশিষ্ট্য কি? নতুন খনিজের আয়তন বৃদ্ধি পায়, নতুন খনিজ নমনীয় হয়, লোহা সমৃদ্ধ শিলায় ইহা বেশি কার্যকরী হয়। ক্রান্তীয় ও আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে এই চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে দেখা যায়। বিক্রিয়া দেওয়া রয়েছে একটা লিমোনাইট এবং জিপসানের মধ্যে এটা সংঘটিত হচ্ছে। এরপর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস কি? যেটা গ্রিক শব্দ হাইড্রো এবং ওয়াটার থেকে এসছে, লিসিস থেকে হচ্ছে অর্থাৎ আনবাইন্ড বা ব্রেক অফ এ পার্ট যেটা রয়েছে এখান থেকে উৎপন্ন হয়েছে শব্দটা। জল হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট হয়ে শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বলে। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোয়ার্টজ, অভ্র, ফেলসপার ইত্যাদি খনিজ এই আবহবিকারে বেশি লক্ষ্য করা যায়। সিলিকেট জাতীয় খনিজের ক্ষেত্রে এই আবহবিকার অতি গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন আয়নের উপস্থিতি দ্বারা শিলার অম্লত্ব ক্ষারত্ব নির্ধারণ করা হয়। বিক্রিয়া কি রয়েছে? একটা বিক্রিয়া দেওয়া রয়েছে KALSI 3O4 যেটা 8 দেওয়া রয়েছে এবং HOH প্লাস HALCSI 3O8 এবং KOH, এটা একটা বিক্রিয়া দেওয়া রয়েছে। এবং তারপর যেটা রয়েছে যে দ্রবণ বা সলিউশন, ল্যাটিন শব্দ সোলভার থেকে উৎপন্ন হয়েছে বা লোশন থেকে। এটা কি? যে জলের সংস্পর্শে শিলা মধ্যস্থ খনিজ যদি দ্রবীভূত হয়ে যায় জলে, সেটা হচ্ছে দ্রবণ। এটা মূলত যেগুলো দ্রবণীয় শিলা জলের সঙ্গে গুলে যায় সেই সমস্ত পদার্থগুলো এর মাধ্যমে আবহবিকারগ্রস্ত হয়, জিপসাম, লবণ, ক্যালসিয়াম এগুলো। আচ্ছা, অম্লধর্মী জলে দ্রবণ প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। এর সবচেয়ে সরল প্রক্রিয়া যাতে খনিজে বিয়োজিত হয় এবং এর বিয়োজনের ফলে দ্রাবকের কাজ করে। এর ফলে শিলার রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়, নতুন ধর্ম বিশিষ্ট নতুন খনিজের উৎপন্ন হয়। এখানে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে, বিক্রিয়া দেওয়া রয়েছে। চুন জাতীয় শিলায় ক্যালসাইট এবং জিপসাম দ্রবণ ক্রিয়ায় কার্যকরী হয়। চিলেশন, চিলেশন কি? যে গ্রিক শব্দ চিলে অর্থাৎ ক্ল, যে প্রক্রিয়ায় চিলেটিন এজেন্ট অদ্রবণীয় কঠিন খনিজ কেলাস থেকে ধাতব ক্যাটায়ন বের করে নিয়ে আসে তাকে চিলেশন বলে। কিভাবে হয়? মূলত হচ্ছে এটা এক প্রকার জৈব রাসায়নিক আবহবিকার। এই প্রক্রিয়ার উদ্ভিদের শেকড় সুন্নিত অঞ্চলে হিউমিক ও অক্সালিক অ্যাসিড অণু ধাতব ধনাত্মক আয়নের হাইড্রোকার্বন অণুর সঙ্গে যুক্ত হয়ে শিলাস্তরের বন্ধনকে দুর্বল ও শিথিল করে। অর্থাৎ জৈব পদার্থ পচে গিয়ে যে অ্যাসিড উৎপন্ন হয় সেই অ্যাসিড কি হয়? আবহবিকার ঘটায়। এরপর যে জৈবিক আবহবিকার, জৈবিক আবহবিকার মূলত জৈবিক বিচরণ উদ্ভিদ ও প্রাণীর দ্বারা ঘটে থাকে। এটা জৈব যান্ত্রিক, এবং জৈব যান্ত্রিক কোনগুলো? মানুষ, উদ্ভিদ, জীবজন্তু প্রক্রিয়ার ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের কিংবা উপপৃষ্ঠীয় শিলাসমূহ যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হলে সেটাকে জৈব যান্ত্রিক বলা হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে কেঁচো, পিঁপড়ে, ইঁদুর ইত্যাদি প্রাণী শিলায় গর্ত করলে শিলার বিচূর্ণী ভবন ঘটায়। মানুষ কৃষিকাজের মাধ্যমে, খনিজ উত্তোলনের মাধ্যমে, বাড়িঘর নির্মাণের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য এই আবহবিকার ঘটায়। উদ্ভিদের শেকড় শিলাস্তরে প্রবেশ করে শিলায় ফাটল সৃষ্টি করে, ফলে এই আবহবিকার ঘটে। জৈব রাসায়নিক আবহবিকার কি? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে উৎপন্ন হিউমিক অ্যাসিড রাসায়নিকভাবে শিলাস্তর বিয়োজিত করলে তাকে জৈব রাসায়নিক আবহবিকার ঘটবে বলবো। উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ থেকে ব্যাকটেরিয়ার প্রভাবে হিউমিক, ল্যাকটিক, সাইট্রিক এই সমস্ত অ্যাসিড উৎপন্ন হলে সেই অ্যাসিড আবহবিকার ঘটাতে সাহায্য করে। এই অ্যাসিড শিলা মধ্যস্থিত খনিজের রাসায়নিক বিয়োজন করে। আর উদাহরণ হচ্ছে বনভূমি, তৃণভূমি অঞ্চলে দেখা যায়। দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে। মূল পার্থক্য হচ্ছে একটাই শব্দ হয়, একটা শব্দ হয় না, একটাই চূর্ণ বিচূর্ণ শিলা চূর্ণ হয়, এটাই বিয়োজন ঘটে। ঠিক আছে? অঞ্চল বলতে একটা হচ্ছে মরু অঞ্চলে বেশি কার্যকরী হয়, একটা নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে বেশি কার্যকরী হয়। এগুলো হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে শিলা
বিকার বা আবহবিকারের ফলাফল সমূহ কি কি ফলাফল আমাদের যে ভূমিভাগের উপর পড়ছে সেগুলো একটু দেখে নিতে হবে। ভূমিরূপের কিছু পরিবর্তন ঘটে, যেমন গ্রানাইট শিলায় গোলাকৃতি ভূমিরূপ, ব্যাসাল্ট শিলায় বহুভুজাকৃতি ভূমিরূপ ধারণ ঘটে। শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে রেগলিত নামক ভূ আস্তরণ সৃষ্টি করে, প্রত্যক্ষভাবে মাটি সৃষ্টিতে সাহায্য করে, ভৌমজলের সঞ্চয়ে সহায়তা করে, শিলাচূর্ণ ক্ষয় অপসারণ প্রক্রিয়া সহজ করে। রাসায়নিক শিলা বিকারের ফলে বিভিন্ন খনিজ দ্রব্য মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতা বাড়ায়। ঠিক আছে, এগুলো হচ্ছে ফলাফল। যান্ত্রিক শিলা বিকারের ফলে বোল্ডার ক্ষেত্র গড়ে ওঠে। আর শিলা বিকারের সঙ্গে জলবায়ু অঞ্চলগুলো জড়িত রয়েছে, যেমন জলবায়ুর সঙ্গে শিলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিরক্ষীয় আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য জলীয় বাষ্পের সংস্পর্শে রাসায়নিক আবহবিকার এখানে বেশি হবে। মরু অঞ্চলে উষ্ণতার আধিক্য যান্ত্রিক আবহবিকার বেশি হবে। নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক রাসায়নিক আবহবিকার সমান কার্যকরী, আর শুষ্ক নাতিশীতোষ্ণ ও মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য বেশি থাকে। তো এগুলো শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, সেই জন্য এখানে উল্লেখ করা রয়েছে স্পেশাল ভাবে আরো। এরপর হচ্ছে কি কি ভূমিরূপ গুলো গড়ে ওঠে আমাদের, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন স্ক্রিট অ্যালাস। এগুলো কি? স্ক্রিট অ্যালাস হচ্ছে হিমশীতল পার্বত্য অঞ্চলে তুষার ও জলের পারস্পরিক ক্রিয়ার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র তীক্ষ্ণ কোণ বিশিষ্ট যে প্রস্তরখণ্ড সেগুলোকে স্ক্রি বলা হয়। অন্যদিকে তুষার খণ্ডীকরণ দ্বারা স্ক্রি অপেক্ষা বৃহদায়তন প্রস্তরখণ্ডকে টেলাস বলা হয়। এগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়, অনেক সময় এগুলো শঙ্কু আকৃতি বিশিষ্ট হয়, সেই জন্য একে স্ক্রি ও টেলাস শঙ্কুও বলে। উদাহরণ আলাস্কায় দেখা যায়। ফেলসেনমেয়ার কি? জার্মান ভাষায় ফেলসেনমেয়ার অর্থ হচ্ছে সি অফ রক। হিমশীতল পার্বত্য অঞ্চলে যে টেলাস ক্রি প্রভৃতি সঞ্চিত হয়ে যে প্রস্তর ক্ষেত্র গড়ে তোলে তাকে ফেলসেনমেয়ার বলা হয়। উদাহরণ হিসেবে এটি একটি স্থৈতিক প্রক্রিয়া, কারণ সেখানে জমা হয়। এর ঢাল 25 ডিগ্রি বা তারও বেশি কম হয়। এটি অপেক্ষাকৃত তরুণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর বয়স প্রায় 2000 বছর। শিলাখণ্ড বৃহৎ এবং বিভিন্ন আকৃতির বিশিষ্ট হতে পারে। বিকল্প নাম একে ব্লক স্পেড এবং ব্লক ফিল্ডও বলা হয়। স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলে, সুইডেনের যে জাতীয় উদ্যান সেখানে দেখা যায়। ফ্ল্যাকিং কি? জার্মান শব্দ ফ্লক, অর্থাৎ এ থিন ফ্যাটেড পার্টিকেল অফ স্নো। এটি পাতলা সমতল তুষারকণা, এখান থেকে এসেছে। আর্দ্র অঞ্চলে শিলা ছিদ্রের মধ্যে জল জমে সূর্যতাপে বাষ্পীভূত হয়ে শিলার স্তর সংকুচিত ও প্রসারিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিচ্যুরিত হলে সেটাকে ফ্ল্যাকিং বলা হচ্ছে। এটি একটি নিরক্ষীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে যান্ত্রিক শিলা বিকার। গ্রানাইট নিজ শিলায় গঠিত হয়, দেখা যায়। এটা 1 থেকে 15 মিমি পুরো হতে পারে। দক্ষিণ অস্ট্রেলিয়া এর উদাহরণ লক্ষ্য করা যায়। ওকে, তো হলো। নেক্সট হচ্ছে কি আবহবিকারের ফলে সৃষ্ট কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। অনেকগুলো ভূমিরূপ গড়ে ওঠে, যেমন হচ্ছে যান্ত্রিক আবহবিকারের ফলে গড়ে ওঠে স্ক্রিট অ্যালাস, ফ্যালসেনমেয়ার, স্বল্পমোচিত গম্বুজ, নুবিনস, গম্বুজ পৃষ্ঠ, শিলা চাট্টান, ইনসেলবার্জ। ঠিক আছে, আবহবিকারজাত গর্ত, গ্রানাইট শিলার গহ্বর, লবণ কেলাসিত গহ্বর, অ্যালভিওল, এগুলো গড়ে ওঠে আমাদের যে যান্ত্রিক আবহবিকারের ফলে। ট্যাফিওনি, মেসাবিউট, উদ্ভিদ এবং গম্বুজাকৃতি ভূমিরূপ। এছাড়াও রয়েছে গ্যালিও রেভাইন। আর রাসায়নিক আবহবিকারের ফলে গড়ে ওঠে ডোরিকাস, চাচনতল, টর, গম্বুজ পৃষ্ঠ, মেডাস, খাড়াপাড়, হুডু, মৌচাক গঠন, ল্যাটেরাইট গঠন, টেরারোসা, কাস্ট অঞ্চলে দ্রবণ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এগুলো গড়ে ওঠে। এখানে মেন কিছু আলোচনা রয়েছে। টেরাস্ক্রিয়ার আলোচনা তো আগেই হয়ে গেছে, সেই বিষয়টাই রয়েছে। আর আমি এখানে জাস্ট এটা স্কিপ করে যাই। ফেলসেনমেয়ার আলোচনা হয়েছে আগেই। নেক্সট রয়েছে কি যে এটা হয়েছে আগে, হ্যাঁ, স্বল্পবিমোচিত গম্বুজটা কি? এটা শব্দ শোধন ব্যবহার করেন কে গিলবার্ট ব্যবহার করেছিলেন। গ্রানাইটের মতো সমকেন্দ্রিক স্তরযুক্ত শিলার উত্তাপের ক্রমাগত হ্রাস বৃদ্ধির ফলে যে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে স্বল্পমোচনের ফলে যে গোলাকৃতি বিশিষ্ট গম্বুজ গঠন করে সেটাকে স্বল্পমোচিত গম্বুজ বলা হয়। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং কোনখানে লক্ষ্য করে সেটা উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে। নুবিনস কি? এটা প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী টিওয়াডেল, যেটা হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বিশেষত প্রস্তরচায়ী খণ্ডীকরণের ফলে গ্রানাইট শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে উপত্যকার মধ্যে জমা হয়ে গম্বুজাকৃতির ভূমিরূপ গড়ে তোলে সেটাকে নুবিনস বলে। এটা মূলত চৌকাকার খণ্ডীকরণের ফলে হয়ে থাকে। আচ্ছা, এরপর যেটা রয়েছে গম্বুজ পৃষ্ঠ। এটা পাশাপাশি অবস্থিত গ্রানাইট ও নিজ জাতীয় কঠিন শিলা অপেক্ষাকৃত কোমল শিলা স্তরের যান্ত্রিক আবহবিকারে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হলে গ্রানাইট স্তরের গম্বুজের আকারে অবস্থান করে, সেটাকে গম্বুজ পৃষ্ঠ বলে। এরও কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। শিলা চাট্টান কি? ক্রান্তীয় অঞ্চলে বিশাল আকার উন্মুক্ত শিলা চাট্টান দেখা যায়। চাপ মোচন ও বস্তু ভার অপসারণ ঘটলে সেগুলো প্রভৃতি কারণে এই প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। বড় বড় শিলার যে চাট্টান ছোট নাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়। আচ্ছা, অ্যালভিওল কি? অ্যালভিওল হচ্ছে লবণ কেলাস প্রক্রিয়ায় গঠিত 20 থেকে 100 মিমি ব্যাসযুক্ত গর্তকে অ্যালভিওল বলে। যে ছোট ছোট গর্তগুলো সৃষ্টি হয় সেগুলো অ্যালভিওল। ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় গ্রানাইট বেলে পাথরে দেখা যায় শিলাপৃষ্ঠ অসমতল হয়। অনেক রকম গর্ত একসঙ্গে থাকলে সেটাকে মৌচাকের মতো দেখতে লাগে। ট্যাফিওনি কি? ট্যাফিওনি হচ্ছে গ্রিক শব্দ ট্যাফোস থেকে এসছে। এটা হচ্ছে সর্বপ্রথম ব্যবহার করে ডে বার্ডো। গ্রানাইট বেলে পাথর শিলায় গঠিত, শিলাবৃষ্টি প্রায় অসমতল হয়, শিলাপৃষ্ঠ এবং বৃত্তাকার বিশিষ্ট হয়। এই যে ছবি দেওয়া রয়েছে ট্যাফিওনির এখানে।
এরপর রয়েছে হুডু শিলা কি? হুডু শিলা হচ্ছে বৈষম্যমূলক যান্ত্রিক শিলা বিকারের ফলে শিলাস্তরের স্তম্ভাকারে ক্ষুদ্রাকার যে উলম্ব উচ্চভূমি গঠন করে সেটাকে হুডু শিলা বলে। উলম্বভাবে গঠে ওঠা শিলাস্তর মরু এবং মরুপ্রায় অঞ্চলে বেশি দেখা যায়। আর এগুলো শিলা একত্রে পাশাপাশি খিলানের মতো অবস্থান করে। এই যে দেখা যাচ্ছে যে হুডু শিলা উপরের দিকে উঠে রয়েছে এবং যেগুলো স্তম্ভের মতো অবস্থান করে। কেনস্প্রাং কি? কেনস্প্রাং হচ্ছে শিলাস্তরের মধ্যে বড় বড় যে ফাটল সৃষ্টি হয় সেই বড় বড় ফাটলগুলোকে কেনস্প্রাং বলা হয়। এই যে শিলাস্তরের মধ্যে মাঝখানে বড় বড় ফাটল সৃষ্টি হয় সেগুলো হচ্ছে কেনস্প্রাং। এরপর রয়েছে কি চাচনতল। চাচনতল আমরা জানি কথাটা সবচেয়ে ব্যবহার করেছিলেন ওয়েল্যান্ড এবং দুদেলই ব্যবহার করেছিলেন। তো আর্দ্রক্রান্তীয় অঞ্চলে গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে বিভিন্ন শিলাস্তরের উপর দীর্ঘদিন ব্যাপী যদি শিলা বিকারের ফলে রেগলিত সৃষ্টি হয়, সেই পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ীভবনের মাধ্যমে আংশিক ও সম্পূর্ণভাবে যদি অপসারিত হয়ে যায়, তখন যে সমতল ভূমি সৃষ্টি করে সেটাকে চাচনতল বলছে। আচ্ছা, অন্তঃপ্রস্তর মানে ভেতরের প্রস্তরখণ্ড আবহবিকারের ফলে যদি কোনো শিলাস্তর খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং অপসারণ ঘটে অগ্নিহনের মাধ্যমে, তখন ভেতরের শিলা বাইরে বেরিয়ে যায়, সেটা হচ্ছে অন্তঃপ্রস্তর বা কোর স্টোন। এরপর যেটা রয়েছে মরু প্রলেপ বা মরু ভার্নিশ, যে ডেজার্ট ভার্নিশ বলা হচ্ছে। মরু বা মরুপ্রায় অঞ্চলে কোয়ার্টজ কণা গঠিত শিলাখণ্ড বা বোল্ডারের উপর লৌহ অক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে চকচকে আস্তরণ পড়ে তাকে মরু ভার্নিশ বলে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যে মরু ভার্নিশ যে চকচকে আস্তরণ থাকছে সেটা হচ্ছে ডেজার্ট ভার্নিশ বা মরু ভার্নিশ। আচ্ছা, হানিকম্ব কি? এটা আমাদের মৌচাকের মতো যে গঠন লক্ষ্য করা যাবে। শিলা বিকারের প্রাপ্ত বেলে পাথর শিলায় কোনো ফাটল সৃষ্টি হলে সেটি আয়রন অক্সাইড দ্বারা ভরাট হয়ে গিয়ে যে মৌচাকের মতো ভূমিরূপ গঠন তোলে সেটা হচ্ছে হানিকম্ব বলা হচ্ছে। এই যে হানিকম্ব সৃষ্টি হয়েছে। পেনিটেন্ট শিলা কি? পেনিটেন্ট শিলা হচ্ছে যদি এটা সর্বপ্রথম ব্যবহার করেছে চার্লস ডারউইন। মূলত শীষ জাতীয় শিলা গঠিত অঞ্চলে ভূপৃষ্ঠে অনেক গভীর পর্যন্ত বিচ্ছুন্ন হবানো ও পরবর্তীকালে অগ্নিহবনের ফলে রেগলিত অপসারণ ঘটলে যে কঠিন শিলা গঠিত ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পেনিটেন্ট শিলা বলে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস আবহবিকারের সম্পর্কে। ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সকলে একটু দেখে নেবেন।